সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে IELTS একাডেমিক রিডিং মডিউলের ইনফরমেশন ম্যাচিং এই কোয়েশ্চেন টাইপটি নিয়ে এসেছি। আমি 5টি ধাপ দেখিয়ে দিব, যার সাহায্যে আপনারা খুব সহজেই ইনফরমেশন ম্যাচিং এই কোয়েশ্চেনটি সলভ করতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। যে আমাদের মাথায় রাখতে হবে যে এই ইনফরমেশন ম্যাচিং এগুলো সেম অর্ডার ফলো করে না, সিকোয়েন্স ফলো করে না। অর্থাৎ যে আমি যদি প্যারাগ্রাফ এতে একটা আনসার পাই, আমি ধরে নিব না যে প্যারাগ্রাফ বিতে পরের আনসারটা থাকবে। হ্যাঁ, সব উল্টাপাল্টা করে দেয়া থাকে। আবার কিছু কিছু প্যারাগ্রাফে কোনো উত্তর দেয়া থাকবে না। আবার এটা হবে যে একটা প্যারাগ্রাফে একের অধিকও উত্তর থাকতে পারে। হ্যাঁ, আবার আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই ইনফরমেশন ম্যাচিং কিন্তু কোনো প্যারাগ্রাফের মেইন আইডিয়া না। হ্যাঁ, স্পেসিফিক একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশনটা আমাকে সেই প্যারা থেকে খুঁজে বের করতে হবে। আর ইনফরমেশন ম্যাচ এই প্যাসেজের সাথে ইনফরমেশন ম্যাচিং যদি কোয়েশ্চেন টাইপ থাকে, তার সাথে নিশ্চয়ই আরও কোয়েশ্চেন টাইপ থাকবে। তাহলে আপনারা চেষ্টা করবেন অন্য কোয়েশ্চেনগুলো আগে সলভ করার, তারপরে আপনারা ইনফরমেশন ম্যাচিংটা করতে পারেন। আর একটা বিষয়, সিনোনিম তো আমাদের ভালোভাবে সিনোনিমটা মাথায় রাখতে হবে। কারণ কি, ইনফরমেশনে স্টেটমেন্টে যে কিওয়ার্ড দেওয়া থাকে, আমি প্যাসেজে যখন পড়তে যাব সেই ওয়ার্ডগুলো আমি নাও পেতে পারি, বা সেই ওয়ার্ডগুলো পেলেও দেখা যাচ্ছে যে আমার ইনফরমেশন কী দেওয়া আছে, আমার মিনিংটা কী দেওয়া আছে, সেই মিনিংটা আমি পাচ্ছি না। এই কারণে সিনোনিম জানাটা খুবই জরুরি। আর সিঙ্গুলার প্লুরাল নাম্বার সম্বন্ধে আমাদেরকে খুব ভালোভাবে একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় এটা মনে রাখতে হবে যে নির্দিষ্ট কোনো এই যে ইনফরমেশন ম্যাচিংটা নির্দিষ্ট কোনো ওয়ার্ড যদি আমি খুঁজে পাই, সেই ওয়ার্ডের মধ্যে যে থাকে তা কিন্তু না। যেমন হতে পারে যে আপনার স্টেটমেন্টে যে ওয়ার্ড দেওয়া আছে সরাসরি সেই ওয়ার্ড আপনি প্যাসেজে পেয়ে গেলেন, তার মানে এই না যে আপনি দুম করে সেই প্যারাগ্রাফের নাম্বারটা ওই স্টেটমেন্টে বসিয়ে দিলেন। এরকমটা কিন্তু করা যাবে না, কারণ নির্দিষ্ট একটা ওয়ার্ডের মধ্যে কিন্তু ইনফরমেশনটা লুকিয়ে থাকে না। ইনফরমেশনটা কোথায় থাকে, নির্দিষ্ট কোনো একটা ফ্রেজে থাকবে, অথবা হোল একটা সেন্টেন্সে আমরা ইনফরমেশন খুঁজে পেতে পারি। আরেকটি বিষয়, যখন স্টেটমেন্টে এই ওয়ার্ডগুলো থাকবে, যে কোনো ব্যক্তির নাম থাকবে, আবার কোনো নাম্বারস দেয়া থাকবে, আবার কোনো স্থানের নাম থাকবে, কোনো তারিখ দেয়া থাকবে, সেই ইনফরমেশন রিলেটেড আমরা আনসারগুলো আগে করার চেষ্টা করব, তাহলে খুব সহজেই হয়ে যাবে, একটু টাইম বাঁচবে আমাদের। আর এলিমিনেশন প্রসেসটা আমরা ফলো করব। এটা কি, যে যেখানে কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না, একটু স্কিম করে যখন দেখব যে পাওয়া যাচ্ছে না, সেটা আমি বাদ দিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে, এই গেল এই গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস। এখন এই যে আমি ক্যামব্রিজ 16-এর এই রিডিং প্যাসেজ 2 এটা আজকে সলভ করব। হ্যাঁ, তো আমরা যে প্যাসেজে সলভ করি না কেন, যে কোনো কোয়েশ্চেন টাইপ সলভ করি না কেন রিডিংয়ে, সবচেয়ে আগে যে কাজটি আমি করব, এই যে হেডিংটা যেটা দেয়া থাকবে, এই হেডিংটা একটু পড়ে নেব। ঠিক আছে, হেডিংটা পড়ে নেব। হেডিংটা এই কারণে পড়ে নেব যে হেডিং পড়ে নিলে আমার আইডিয়া থাকবে যে আসলে প্যাসেজের বিষয়বস্তুটা কী নিয়ে লেখা থাকতে পারে। তাহলে একটু পড়ি সবাই। ক্লাইমেট চেঞ্জ রিভিলস, মানে ক্লাইমেট চেঞ্জটা রিভিল করছে কি, এনশান্ট আর্টিফ্যাক্টস, মানে প্রাচীন আপনার প্রত্নতাত্ত্বিক জিনিসপত্রগুলো রিভিল করছে। কোথায়? ইন নরওয়েজ গ্লেশিয়ার্স, নরওয়ের যে গ্লেশিয়ার, বরফ আচ্ছাদিত এলাকা আছে, বরফখণ্ড আছে, সেখান থেকে সেই এনশান্ট আর্টিফ্যাক্টসগুলো রিভিল করছে। ক্লাইমেট চেঞ্জের জন্য এটা হয়ে যাচ্ছে। এই গেল আমার হেডলাইন। যদি সাব হেডিং থাকে, সাব হেডিংটাও পড়ে নিব। তারপরে কি, তারপরে আমরা কোথায় চলে যাব, তারপরে কোয়েশ্চেনে চলে যাব। ঠিক আছে, একটু দেখে নিব যে আসলে কয়টা প্যারা আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এই পর্যন্ত আমাদের প্যারা আছে। কোয়েশ্চেনে চলে যাওয়ার আগে আমরা কয়েকটা ধাপ দেখে নিব, কি করব আমরা। কয়েকটি স্টেপ আমাদের ফলো করতে হবে। সেটা প্রথমে কি, ফার্স্টে আমি কি পড়ব, স্টেটমেন্টগুলো পড়ে নেব। মানে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে, যেখান থেকে আমার কত নম্বর থেকে কত নম্বর পর্যন্ত আমার ইনফরমেশন ম্যাচ করতে হবে, সেই স্টেটমেন্টগুলো পড়ব। কিওয়ার্ডস আমি আন্ডারলাইন করব। তারপরে কি, স্কিম করব, যে টেক্সটটা স্কিম করব আমি। কিওয়ার্ড যখন দাগানো হয়ে যাবে, তখন আমি টেক্সটে চলে যাব, প্যাসেজে চলে যাব। আমি সেই ইনফরমেশনগুলো নিয়ে সেগুলো খোঁজার চেষ্টা করব কোথায় আছে। তারপরে আমি কি করব, স্ক্যান করব। যখন কিওয়ার্ড আমি খুঁজে পাবো, তখন কি আমি স্ক্যান করব, মানে ভালোভাবে পড়ব।
সেই উত্তরটা আসলে ইনফরমেশনটা আছে কিনা। দেন আমি কি করব, যখন আমি দেখতেছি যে হ্যাঁ ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমি ডিটেইল পড়ব, ডিটেইল ইনফরমেশন পড়ব। পড়ার পরে তারপরে আমি কোথায় চলে যাব, আমি কোয়েশ্চেনে চলে যাব। ঠিক আছে, এখন দেখেন আমরা ইনস্ট্রাকশনগুলো একটু পড়ি। Reading passage 2 has 8 sections. A to A is which section contains the following information? Write the correct letter A to A in boxes 14 to 19 on your answer sheet. হ্যাঁ, তাহলে দেখেন 14 নম্বর ইনফরমেশনটা কি দেওয়া আছে, an explanation for weapons being left behind in the mountains. হ্যাঁ, এই 14 নম্বরে কি এক্সপ্লানেশন দেওয়া আছে, 15 নম্বরে কি একটা রেফারেন্স দেওয়া আছে, 16 নম্বরে কি এটা একটা এক্সপ্লানেশন, 17 নম্বরে রেফারেন্স, 18 নম্বর কি এক্সাম্পলস, রেফারেন্স। হ্যাঁ, এখন এটা তাহলে রেফারেন্স আর এক্সপ্লানেশন আছে আর একটা এক্সাম্পল আছে। এখন দেখি আমরা এক্সপ্লানেশনটা কিসের, অ্যান এক্সপ্লানেশন ফর উইপন্স বিং লেফট বিহাইন্ড ইন দ্য মাউন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা কি ওয়ার্ডস কোনগুলো নিতে পারি, কি ওয়ার্ডস বা ফোকাস ওয়ার্ডস কোনগুলো, যে ওয়ার্ডগুলো আমি দাগালে আন্ডারলাইন করলে সেই ইনফরমেশনটা ভালোভাবে বুঝতে পারবো আসলে কি নিয়ে আমি প্যাসেজে, যে এত বড় একটা প্যাসেজে 20 মিনিটসের মধ্যে আমাকে বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে হবে। কাজে আমি যদি এভাবে শর্টকাটে কিছু ফোকাস ওয়ার্ড না নিই, তাহলে আমি প্যাসেজে যে কি খুঁজবো, দিশাহারা হয়ে যাব, অত তো টাইম পাওয়া যাবে না আমাদের লাইন বাই লাইন পড়ার। তাহলে অ্যান এক্সপ্লানেশন ফর উইপন্স, তাহলে উইপন্সটা আমরা নিতে পারি, উইপন্সটা আমরা কিওয়ার্ডস নিতে পারি। উইপন্সটা কি, weapons being left behind in the mountains নিতে পারি। হ্যাঁ, উইপন্সগুলো মাউন্টেনে ছিল, কি ছিল, weapons being left behind মানে ফেলে রাখা হয়েছিল আর কি। তারপরে রেফারেন্স একটা আছে, রেফারেন্সটা কিসের দেখেন, টু দ্য ফিজিক্যাল ডিফিকাল্টিস ইনভলভড ইন অ্যান আর্কিওলজিক্যাল এক্সপিডিশন। তাহলে রেফারেন্সটা কিসের, ফিজিক্যাল ডিফিকাল্টিসটা কি রিলেটেড, আর্কিওলজিক্যাল এক্সপিডিশন। আর্কিওলজিক্যাল মানে প্রত্নতাত্ত্বিক, এক্সপিডিশন মানে জার্নি আর কি, প্রত্নতাত্ত্বিক জার্নি। তাহলে এটাকে আমরা কিওয়ার্ড নিতে পারি। 16 নম্বরটা দেখি, অ্যান এক্সপ্লানেশন অফ হোয়াই লেস ফুড মে হ্যাভ বিন অ্যাভেলেবল। লেস এক্সপ্লানেশন থাকবে, কিসের এক্সপ্লানেশন থাকবে, লেস ফুড রিলেটেড কথাবার্তা থাকবে, এবং সেই কেন লেস ফুডটা কেন হয়েছিল, হোয়াই লেস ফুড কেন হয়েছিল, এই রিলেটেড কথাবার্তা থাকবে আমাদের। হ্যাঁ, আর একটা রেফারেন্স কি থাকবে, টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। পসিবিলিটি থাকবে, কোনো একটা সম্ভাবনার কথা লেখা থাকবে যে ভবিষ্যতে এটা হতে পারে, অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। সম্ভাবনাটা কিসের থাকবে, যে ভবিষ্যতে কোনো আর্কিওলজিক্যাল ডিসকভারি করা হবে, প্রত্নতাত্ত্বিক কোনো আবিষ্কার করা হবে, এটা নিতে পারি আমরা। হ্যাঁ, তারপরে এক্সাম্পলস অফ আইটেমস, কোনো আইটেমের এক্সাম্পল দেওয়া থাকবে, কোনো জিনিসপত্র এক্সাম্পল দেওয়া থাকবে, যে আইটেমগুলো কি, দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড। হ্যাঁ, আইটেমের উদাহরণ দেওয়া থাকবে, এবং যে আইটেমগুলো কি করা হয়েছিল, ট্রেড মানে ব্যবসা বাণিজ্য, যেগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করা হয়েছিল, এরকম কথাবার্তা থাকবে। আর এই রেফারেন্স টু দ্য প্রেশার আর্কিওলজিস্টস আর আন্ডার টু ওয়ার্ক কুইকলি। প্রেশার একটা থাকবে, প্রেশার কাদের উপরে থাকবে, এই যে আর্কিওলজিস্টদের উপরে প্রেশার থাকবে, কিসের প্রেশার থাকবে, টু ওয়ার্ক কুইকলি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা যখন কিওয়ার্ডস এভাবে বাছাই করব, সাথে সাথে আমাদের এই ইনফরমেশানগুলো মাথায় অবশ্যই নিতে হবে। আমরা যদি ইনফরমেশানগুলো ভালোভাবে মাথায় না নিয়ে আমরা প্যাসেজে যাই, আমরা কিন্তু কোনো ইনফরমেশানই খুঁজে বের করতে পারবো না। তাহলে আরেকবার আমরা রিভাইজ করি, কি আমরা প্যাসেজে যেয়ে কী করব, উইপন্স দেখব, মাউন্টেনে উইপন্সগুলো ফেলে রাখা হয়েছিল। তারপর ফিজিক্যাল ডিফিকাল্টিস দেখব, যেটা আর্কিওলজিক্যাল জার্নির সময় হয়েছিল। লেস ফুড, ফিউচারে কোনো আর্কিওলজিক্যাল ডিসকভারি করা হবে কিনা এরকম যদি সম্ভাবনার কথা থাকে। আইটেমস থাকবে, যেগুলো ব্যবসা বাণিজ্য কথা থাকবে লেখা। আর আর্কিওলজিস্টদের উপরে একটা চাপ ছিল তাড়াতাড়ি কাজ করার। এখানে এভাবে আমরা মাথায় নিব, নিয়ে প্যারাগ্রাফে যাব। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় দেখেন, এই যে নাম্বার 17-এ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, এ রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। হ্যাঁ, ঠিক আছে, এটা কি দেখেন,
এই যে পসিবিলিটির কথা লেখা আছে, আবার ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, এই রিলেটেড কথাবার্তা যদি আপনারা পান যে ভবিষ্যতে কোনো কিছু করা হবে, যে বা ভবিষ্যৎ রিলেটেড ভবিষ্যতে কিছু করা হবে, এই রিলেটেড কিছু কিছু ওয়ার্ড দেখলে আমরা বুঝতে পারি যে এটা ভবিষ্যতের কথা লেখা আছে, যেমন পসিবিলিটি, তারপর ফিউচার তো লেখাই আছে, আবার যদি থাকে যে এস্টিমেটেড, প্রজেক্টেড, প্রজেকশন, এই ওয়ার্ডগুলো যদি আপনারা পান কোনো ইনফরমেশনে, আপনারা ধরে নিতে পারেন যে এই ইনফরমেশনটা আমরা শেষের দিকের প্যারাগ্রাফে বা শেষের প্যারাগ্রাফে পেতে পারি। এটার সম্ভাবনা 90% সময়ে আমরা পাই, ঠিক আছে। আবার 10% সময়ে আমরা নাও পেতে পারি, ঠিক আছে। যাই হোক, আমরা যেহেতু ধরে নিব যে 90% সময় যেহেতু আমরা পেতে পারি, তাহলে আমরা এই লাস্টের প্যারাগ্রাফটা আগে দেখব। একটু লাস্টের প্যারাগ্রাফটা, এই যে এইচ প্যারাগ্রাফটা আমরা একটু দেখে নেই। তাহলে আমরা কি দেখব, ফিউচারে কোনো ডিসকভারি করেছিল কিনা আর্কিওলজিস্টরা। তো আমরা ইনফরমেশন থেকে আমরা কিওয়ার্ডস বাছাই করলাম, এখন আমরা স্কিম করব মানে কি, ফার্স্ট টু লাস্ট আমাদের পুরোটা পড়ার কিন্তু সময় নেই, জাস্ট খুব দ্রুত গতিতে পড়ে যাব ওই রিলেটেড কোনো ওয়ার্ড আমরা পাই কিনা। হ্যাঁ, Norway's mountains are probably still hiding a lot of history and prehistory in remote rice passages when Barrett's team looked at the dates for their sample of 153 artifacts. এখন এটা গেল, শেষের দিকে লাইন পড়ব। The researchers say that could be because many of those artifacts have already disintegrated or are still frozen in the ice. Researchers say that could be because of many of those artifacts. এই যে many of those artifacts আছে, those artifacts মানে কোন আর্টিফ্যাক্টসগুলো, এই যে আগের যে তারা 153টা আর্টিফ্যাক্ট নিয়ে তারা কাজ করেছিল, সেই আর্টিফ্যাক্টগুলো কি হয়ে গেছে, অলরেডি ডিসইন্টিগ্রেটেড অর স্টিল ফ্রোজেন ইন দ্য আইস, সেগুলো ধ্বংস হয়ে গেছে অথবা সেগুলো আইসে ফ্রোজেন হয়ে গেছে। That means archaeologists could be extracting some of those artifacts from retreating ice in years to come. হ্যাঁ, এখানে এই যে in years to come, এটা কিন্তু ফিউচার বোঝা যাচ্ছে। এই লাইনটা একটু দেখে নেই আমরা। That means archaeologists could be extracting, এই যে could be extracting, হ্যাঁ, extracting মানে কি, extract মানে বের করে আনা, could be extracting মানে could be মানে কি, এটা ভবিষ্যতে করতে পারে, বের করে আনতে পারে। কি, some of those artifacts মানে কি, those artifacts মানে কি, আর্কিওলজিক্যাল জিনিসপত্র, from retreating ice in years to come, এই যে in years to come মানে কি, years to come মানে কি, যে following ইয়ারে, পরবর্তী সময়ে, ভবিষ্যতে, years to come। হ্যাঁ, তাহলে এই ইনফরমেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখেন, এই যে আমি এখানে হাইলাইট করে দিয়েছি, কুড বি এক্সট্রাক্টিং, এটা পসিবিলিটির কথা বলা হচ্ছে, এটা করা হতে পারে ভবিষ্যতে। দোজ আর্টিফ্যাক্টস মানে কি, ওই যে এই আর্টিফ্যাক্টস মানে তো আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, ইয়ার্স টু কাম মানে কি, ইন্ডিকেট, এটা ফিউচারকে নির্দেশ করছে। হ্যাঁ, তাহলে আমরা এই 17 নম্বরটা আমরা এইচ দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এইচ দিলাম। আর একটা বিষয় দেখেন, তাহলে আমাদের কি একটা ইনফরমেশন কিন্তু আমাদের কমে গেল। হ্যাঁ, এভাবে আমি একটু আইডিয়া করলাম যে ওই টেকনিকটা ফলো করে, তাহলে একটা ইনফরমেশন আমার কমে গেল। আর 6টার মধ্যে এখন 5টা ইনফরমেশন আমরা খুঁজব। এখন এই 5টা ইনফরমেশন খোঁজার ক্ষেত্রে আর একটা কাজ আমরা করব, সেই এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেটি হলো যে এখানে আমাদের 8টি প্যারাগ্রাফ আছে, তার মধ্যে এখন আমি যেগুলো ছোট প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফগুলো আমি আগে শুরু করব। হ্যাঁ, তাহলে একটু দেখে নেই আমরা সবাই কোন প্যারাগ্রাফটা ছোট। এই যে প্যারাগ্রাফ এটা ছোট আছে, বিটা একটু, বি এ 2টা প্যারা আছে, সিতেও সিতেও 3টা আছে। যাই হোক, এটা আগে পড়ি আমরা। আমাদের মাথায় তো ওই যে ইনফরমেশনগুলো আছে, সেই কিওয়ার্ডসগুলো আছে, আমরা একটু দেখে নিব সেই কিওয়ার্ডসগুলো, জাস্ট স্কিম করব। ওয়েল অ্যাবভ দ্য ট্রি লাইন ইন নরওয়েস হাইয়েস্ট মাউন্টেন্স, এই যে মাউন্টেন্স কিন্তু ছিল আমাদের
এটা একটু আমরা হাইলাইট করি। আমরা একটু মাউন্টেন থাকলেই যে ওটা যে ওই ইনফরমেশনের সাথে মিলবে এমন কিন্তু নয়। Ancient feats of ice are shrinking Earth's kilometers as the ice has vanished. It has been giving up the treasures. Items হ্যাঁ, items such as ancient rose and skis. এটাও একটু আমরা দাগিয়ে দিব, যেহেতু আমাদের আইটেম একটা আমরা ইনফরমেশনে একটা ওয়ার্ড পেয়েছিলাম আইটেম। ট্রেডর একটা কথা ছিল, এটাও আমরা দেখব। এখন কথা হচ্ছে যে আমাদের ইনফরমেশনে কি ছিল দেখেন, আইটেম পেলাম, মাউন্টেন পেলাম, একটু দেখে নেই, আমাদের তো মাথায় আছে, আর একবার করে দেখে নিব আমরা। উইপন্স ছিল, উইপনগুলো মাউন্টেনে ফেলে রাখা হয়েছিল, এটা একটা আমাদের ইনফরমেশন। আর আবার আর একটা কি দেখেন, ট্রেড আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড। হ্যাঁ, আইটেমসও পেলাম, কিন্তু এখানে আবার আইটেমগুলো দিয়ে ট্রেড করা হয়েছিল। আবার উইপন্স বিং লেফট বিহাইন্ড ইন দ্য মাউন্টেন, মাউন্টেনে ফেলে রাখা হয়েছিল। এবার আমরা দেখি তাহলে, এবার আমরা স্ক্যান করব। দেখেন এখানে একটা মাউন্টেন আছে, কিন্তু মাউন্টেনে এরকম কোনো কথাবার্তা নাই যে এই আইটেমগুলো কি এই এনশিয়ান্ট অ্যারোস অ্যান্ড স্কিস এগুলো কি মাউন্টেনে ফেলে রাখা হয়েছিল কিনা, বা এরকম কোনো কথাবার্তা নাই। যে প্রত্নতত্ত্ববিদেরা এইগুলো খুঁজে পেয়েছিল ভাইকিং এজ ট্রেডার্স। হ্যাঁ, ট্রেডার্স, ভাইকিং এজে ট্রেডার যারা ব্যবসায়ীরা ছিল তাদের কাছ থেকে তারা সম্ভাবনা মানে তারা বলছিল যে এদের কাছ থেকে হয়তোবা এগুলো এখানে ফেলে রাখা হয়েছিল, তারাই ব্যবহার করেছিল এই অ্যারোস এবং স্কিসগুলো। এবং সেই স্কিসগুলো এগুলো কী কাজে দেখেন, শেষের লাইনটা একটু পড়বো যদি আমাদের মধ্যে কনফিউশন থাকে। দোজ আর্টিফ্যাক্টস হ্যাভ প্রোভাইডেড আর্কিওলজিস্ট উইথ সাম সারপ্রাইজিং ইনসাইটস ইনটু হাউ অ্যানশিয়েন্ট নরওয়েজিয়ানস মেড দেয়ার লিভিংস। মানে এগুলোর সাহায্যে এই যে অ্যানশিয়েন্ট নরওয়েজিয়ানসরা তাদের জীবনযাত্রাকে কিভাবে নির্বাহ করত। তাহলে আমাদের এই প্যাসেজটা করে আমরা এটাই বুঝলাম, আমাদের কোনোটার সাথেই কিন্তু যায় না। ঠিক আছে, তাহলে দেখেন আমি এখানে হাইলাইট করে দিয়েছি, এটা হাইলাইট করে দিয়েছি। দেখেন আইটেমস এনশিয়েন্ট রোজ অ্যান্ড স্কিস, এই এনশিয়েন্ট আইটেমগুলো কি করেছিল প্রত্নতত্ত্ববিদেরা, তারা বের করতে পেরেছিলেন, যে তারা বুঝতে পেরেছিলেন যে এই যে নরওয়ের অধিবাসীরা তাদের জীবনযাত্রাকে কিভাবে নির্বাহ করতো এই আইটেমগুলো ব্যবহার করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমাদের কোনো ইনফরমেশনের সাথে পুরোপুরি যায় না, এই কারণে আমরা এটা নিব না। হ্যাঁ, এরপরে আরেকটি ছোট প্যারা আছে, আমরা সেটি দেখি। ডি নম্বর প্যারাটা স্কিম করব। হ্যাঁ, at the edges of contracting ice passes, archaeologists found more than 2000 artifacts which found the material record than 4000 BCE to the beginners of the Renaissance in the 14th century. পেলাম না কোনো, শেষের দিকে দেখি, মিডিলে একটু দেখি। Others items could have been used by hunters traversing in the high mountain passes of Upland. এই যে আর একটা আমরা পেয়েছি, others items একটা কথা পেয়েছি। হ্যাঁ, could have been used by hunters traversing in the high mountain passes of Upland. All purpose items like tools, skis and horse tack, এটাও পেয়েছি। এখন আমরা স্ক্যান করব। হ্যাঁ, আমরা কিন্তু আইটেম পেয়েছি, কিন্তু আবার হাই মাউন্টেন পাসেসও পেয়েছি, এখানে হাই মাউন্টেন পাসেস এটাও পেয়েছি। এখন আমরা আগে পিছে কিন্তু আইটেমও পেলাম, আইটেমসও পেয়েছি আমরা। আইটেমসগুলো কি, টুলস, স্কিস অ্যান্ড হর্স ট্যাগ। হ্যাঁ, এখানে কিন্তু কিছু আইটেম আছে, কিন্তু এখানে কোনো এই লাইনটাতে কিন্তু কোনো ব্যবসা বাণিজ্যের কথা লেখা নাই, বা এখান থেকেও আমরা কোনো, এখানে রেনেসান্সের কথা লেখা আছে 1400 শতকে, আর আদার আইটেমস আছে, তাহলে এটা হবে না। আমরা একটু এখানে করি, যেহেতু মাউন্টেনের কথা লেখা আছে, এটা একটু পড়ি। Hunters would have easily misplaced arrows and they often discarded broken bows rather than take them all the way home. হ্যাঁ, এটা একটু হাইলাইট করি। দেখেন, hunters would have easily misplaced
মানে হান্টাররা খুব সহজেই সেই অ্যারো মানে কি তীরগুলোকে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গায় রাখে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছেটে রেখেছিল। অ্যান্ড দে অফেন ডিসকার্ডেড, এই যে ডিসকার্ডেড মানে কি নিক্ষেপ করা, ফেলে রাখা কোথাও। ডিসকার্ডেড ব্রোকেন বোস, এই যে বোস মানে কি ধনুক, ব্রোকেন বোস, সেগুলো তারা এই অ্যারোগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রেখেছিল এবং ধনুকগুলোকে তারা ফেলে দিয়েছিল। র্যাদার দ্যান, কি করার চেয়ে, বরং তারা র্যাদার দ্যান টেক দেম অল দ্য ওয়ে হোম, তারা বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে তারা বিভিন্ন জায়গায় সেগুলো নিক্ষেপ করে ফেলেছিল এবং ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তাহলে দেখেন এখানে আমি হাইলাইট করে দেখিয়েছি, আমি একটু দেখি ডি। তাহলে দেখেন এই যে অ্যারোস আর বোস, এটা কি উইপন্স না? অ্যারোস এবং বোস এটা কি আমরা জানি যে প্রাচীনকালে তারা এগুলো দিয়ে কি শিকার করত এবং তারা কি নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় এগুলো ব্যবহার করত। তাহলে এই অ্যারোস এবং বোস এটা কি উইপন্স। আর ডিসকার্ড মানে এই যে আমি বললাম থ্রো সামথিং অ্যাওয়ে, কোনো কিছু নিক্ষেপ করা, মানে তাহলে এটা কি কার সিনোনিম। লেফট বিহাইন্ড, ডিসকার্ড মানে কোনো কিছু ফেলে দেওয়া, থ্রো করা, তাহলে লেফট বিহাইন্ড ফেলে রেখেছিল তারা। এই যে তাহলে হান্টার্স উড হ্যাভ ইজিলি মিসপ্লেসড অ্যারোস অ্যান্ড দে অফেন ডিসকার্ডেড ব্রোকেন বোস, এই যে ব্রোকেন বোস, র্যাদার দ্যান টেক দেম অল দ্য ওয়ে হোম, তারা বাড়ি নিয়ে যাওয়ার পরিবর্তে তারা সেগুলো ফেলে রেখেছিল। কোথায় ফেলে রেখেছিল? এই যে মাউন্টেনে আদার্স আইটেমগুলো তারা কি করেছিল, সেগুলো ব্যবহার করেছিল হান্টাররা। আদার্স আইটেমগুলো যেমন সেই আইটেমগুলো কি কি, টুলস, স্কিস অ্যান্ড হর্স ট্র্যাক। ঠিক আছে, তাহলে ডি নম্বরটা আমরা কিসে কোন ইনফরমেশানে দিতে পারি একটু দেখি নেই, একটু দেখি। তাহলে অ্যান এক্সপ্লানেশন ফর উইপন্স বিং লেফট বিহাইন্ড ইন দ্য মাউন্টেন্স, এইখানকার সাথে পুরো আমাদের ইনফরমেশান মিলে যাচ্ছে। কিন্তু 18 নম্বরটা দেখেন, অ্যান্ড এক্সাম্পলস অফ আইটেম দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য রিলেটেড কোনো কথাবার্তা সেখানে পাইনি। তাহলে 14 নম্বরে আমরা কি দিয়ে দেব, আমরা ডি লিখব। ঠিক আছে, 14 নম্বরে আমরা ডি দেব। তাহলে দেখেন আমাদের ইনফরমেশান কিন্তু কমে গেল। হ্যাঁ, ইনফরমেশান দুটাই কমে গেল। এভাবে ছোট ছোট করে যখন আপনি করতে যাবেন তখন ইনফরমেশান যত কমে যাবে আপনার কিন্তু তত ম্যাথ করতে তত সুবিধা হবে। এরপরে কয়েকটা ইনফরমেশান কি কি দেখবো আমরা, ফিজিক্যাল ডিফিকাল্টিস ফেস করেছিল কিনা আর্কিওলজিক্যাল জার্নির সময়, আর লেস ফুড, আর কি দেখব আইটেমস যেগুলো ট্রেড করা হয়েছিল, আর আর্কিওলজিস্টদের উপরে প্রেশার ছিল তাড়াতাড়ি কাজ করা। হ্যাঁ, ডি এর পরে এরপরে দেখি এরপরে ছোট কোনটা আছে প্যারাগ্রাফ, এই যে ই নম্বর প্যারাগ্রাফটা ছোট আছে, এটা একটু দেখি। দেখেন, ব্যারেটস টিম radiocarbon dated 153 of the artifacts and compared those dates to the timing of major environmental changes in the regions such as periods of cooling or warming and major social and economic shifts। তাহলে মেজর environmental changes এখানে কি, এটা একটু হাইলাইট করি, environmental changes এর কথা আছে, আবার কি মেজর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক শিফটস এটার কথা লেখা আছে, আর কি আছে সাস অ্যাজ দ্য গ্রোথ অফ ফার্মিং সেটেলমেন্টস, ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্কস। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্কস এভাবে। আর দে ফাউন্ড দ্যাট সাম পিরিয়ডস হ্যাড প্রোডাক্টস অফ আর্টিফ্যাক্টস হুইচ ইন্ডিকেট দ্য পিপল হ্যাড বিন প্রিটি অ্যাক্টিভ ইন দ্য। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আমাদের মাথায় যে ইনফরমেশানগুলো আছে সেই রিলেটেড কিন্তু কোনো আমরা কিওয়ার্ডস পেলাম না। ঠিক আছে, তাহলে কি এই দেখেন এগুলো মোটামুটি একটা প্যারার যেগুলো মূল বিষয় সেগুলো আমি হাইলাইট করলাম। তাহলে এই রিলেটেড কোনো আমরা ইনফরমেশান আমাদের ইনফরমেশানের যে স্টেটমেন্টে যে ইনফরমেশান আছে কোনো কথাবার্তা আমরা পেলাম না। হ্যাঁ, ঠিক আছে, এরপরে এফ নম্বরটা বড় আছে, এরপরে আমি জি নম্বরটা একটু দেখি, জি নম্বরটা একটু ছোট আছে, এটা একটু দেখে নিই। Many of the artifacts Barrett's team recovered date from the beginning of the Viking Age, the 700s through the 900 CE. ট্রেড নেটওয়ার্কস, এই যে ট্রেড আমরা একটা ওয়ার্ড পেয়েছি, যেহেতু আমাদের
ট্রেড নেটওয়ার্কস, আমাদের ট্রেড রিলেটেড যেহেতু ইনফরমেশন আছে, এটা একটু হাইলাইট করে রাখলাম। কানেক্টিং স্ক্যান্ডিনেভিয়া উইথ ইউরোপ অ্যান্ড দ্য মিডল ইস্ট আর এক্সপ্যান্ডিং, although usually things people think is these recent show the plenty of goods, এই যে plenty of goods, ওখানে কিন্তু আমাদের আইটেমের কথাও আছে, তাহলে এটা আমরা একটু হাইলাইট করি। plenty of goods এর কথা যেহেতু পেলাম, plenty of goods traveled on plant and growing Norwegian town along with export markets, এই যে এক্সপোর্ট মার্কেট, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে সংযুক্ত, এই কারণে আমরা এটা একটু হাইলাইট করি। তার মানে এই প্যারায় মনে হয় পেতে পারি, উড হ্যাভ ক্রিয়েটেড এ বুমিং ডিমান্ড ফর হাইটস টু ফাইট অফ দ্য কোল্ড। হ্যাঁ, হাইটস, হাইটস মানে কি? হাইটস মানে এনিম্যালের যে থিক স্কিনটা, সেটাকে বলে হাইট। ফর থিক অফ কোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টলার্স, অ্যান্টলার্স, অ্যান্টলার্স বলতে আমরা কি বুঝি? অ্যান্টলার্স মানে হর্ন, শিং। টু মেক ইউজফুল থিংস লাইক কমস, বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টার্স, বিজনেস। তাহলে একটা বিষয় দেখেন এখানে, তাহলে এটা আমরা কি করব এখন? আমরা ভালোভাবে স্ক্যান করব। যখন এই রিলেটেড কথাবার্তা আমরা পেয়েছি, এখন এটা আমরা কি করব? স্ক্যান করব। হ্যাঁ, এখানে একটু আমি দেখেন, এখানে যেহেতু এই যে আমরা পেয়েছি ট্রেড নেটওয়ার্কস, তারপর গুডস ট্রাভেলড, হ্যাঁ, প্লেন্টি অফ গুডস ট্রাভেলড, অনেক জিনিসপত্র ট্রাভেল হয়েছিল অন ওভারল্যান্ড রুটস। তারপর এক্সপোর্ট মার্কেটস, এই যে এক্সপোর্ট মার্কেটস এখানে দেখলাম, এক্সপোর্ট মার্কেটস এই যে হাইলাইট করেছি। বিজনেস, তার মানে কি এই কথাবার্তাগুলো সব আমার ট্রেডের সাথে সম্পর্কিত। এখন দেখেন আর একটা জিনিস আমরা এখান থেকে ভালো করে আমরা স্ক্যান করব। অ্যান্ড গ্রোয়িং নরওয়েজিয়ান টাউন্স অ্যালং উইথ এক্সপোর্ট মার্কেটস উড হ্যাভ ক্রিয়েটেড এ বুমিং ডিমান্ড ফর হাইটস to fight off the cold as well as antlers to make useful things like combs। হ্যাঁ, দেখেন তারা বুমিং ডিমান্ড মানে অনেক ডিমান্ড ছিল, অনেক চাহিদা ছিল কিসের? শীত থেকে বাঁচার জন্য এই যে পশুর মোটা চামড়াটার, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টলার্স টু, অ্যান্টলার্স মানে শিং, পশুর শিংগুলোর কিসের যেন চাহিদা ছিল? এই যে চিরুনি তৈরি করবে। মেক ইউজফুল থিংস লাইক কমস, বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টার্স। তাহলে কি জি নম্বর এখানে আমরা আইটেমও পেয়ে গেলাম, হাইটস এবং অ্যান্টলার্স, এটা কি থিক স্কিন অফ অ্যানিমাল, আর অ্যান্টলার্স হলো হর্ন, এই দুটো আইটেম। আর ব্যবসা বাণিজ্যের কথা তো অবভিয়াসলি আমরা পেয়ে গেলাম এখানে। তাহলে এটা কত নম্বর প্যারা? জি নম্বর প্যারাটা আমরা কোথায় বসিয়ে দেব একটু দেখি। এই যে এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট হ্যাভ বিন ট্রেডেড, হ্যাঁ, এখানে আমরা জি নম্বরটা বসিয়ে দিই। ঠিক আছে, জি নম্বর গেল। তাহলে দেখেন আমাদের 3টা হয়ে গেল। জি, এবার দেখি জি নম্বরের পরে তারপরে আর কোনটা ছোট আছে? জি, এই নম্বরটা করেছি। এবার আর ছোট নাই, এবার আমরা আবার শুরু থেকে আবার বি নম্বর থেকে বি সি বাকিগুলো করব। হ্যাঁ, বি নম্বর প্যারাটা একটু দেখি, আমরা স্কিম করব। হ্যাঁ, আমাদের মাথায় কিন্তু ইনফরমেশন আছে, যেগুলো আমরা বের করলাম তার বাকি ইনফরমেশনগুলো মাথায় থাকবে, আমরা জাস্ট স্কিম করব ওই রিলেটেড কোনো ওয়ার্ড আমরা পাই কিনা, কোনো ইনফরমেশন পাই কিনা। Organic materials like textiles and hides are relatively rare finds at archaeological sites. This is এই যে textiles and hides are relatively unless they are protected from the microorganism that cause decay. Extreme cold is one reliable way to, হ্যাঁ, এটা পড়লাম। এখন আমরা অন্য প্যারাটার, with climate change shrinking ice cover around the world, glacial archaeologists need to raise the clock to find newly revealed artifacts, preserve them and study them. If something fragile dries and is windblown, it might be very soon to be lost. Science or an arrow might be exposed and then covered again by the next snow and remain well preserved. এইখানে দেখেন এই যে এটাকে একটু আমি কালারটা চেঞ্জ করে দিই।
দেখেন, উইথ ক্লাইমেট চেঞ্জ শ্রিঙ্কিং আইস কভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, ক্লাইমেট চেঞ্জ শ্রিঙ্কিং আইস কভার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীব্যাপী কী হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের জন্য আইস কভারটা, যেটা মানে বরফখণ্ড যেটা আচ্ছাদন ছিল, সেটা কি সংকুচিত হয়ে যাচ্ছে, মানে বরফ গলে যাচ্ছে আর কি। গ্লেসিয়াল আর্কিওলজিস্ট নিড টু রেজ দ্য ক্লোক, এই দেখেন রেজ দ্য ক্লোক মানে কি, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, এটা একটা ফ্রেজ, নিড টু রেজ দ্য ক্লোক মানে এটা একটা ফ্রেজ, এটার মানে কি যে তাড়াতাড়ি করা। নিড টু রেজ দ্য ক্লোক টু ফাইন্ড নিউলি রিভিলড আর্টিফ্যাক্টস, প্রিজার্ভ দেম অ্যান্ড স্টাডি দেম। তাদের কাজটা কি, ফাইন্ড নিউলি, তাদের নতুন নতুন আর্টিফ্যাক্টসগুলো তাদের রিভিল করতে হবে, সেগুলোকে সংরক্ষণ করতে হবে এবং সেগুলোকে স্টাডি করতে হবে। তাদের এই কাজটা কি, তাড়াতাড়ি করা। ঠিক আছে, এই ইনফরমেশনটা তো এখানে তো আছেই। তাহলে যেহেতু আমরা এটা পেয়ে গেছি, নিড টু রেজ দ্য ক্লোক মানে তাড়াতাড়ি করা, এবং তাদের কাজগুলো কি, আমরা একটু পিছনে এই লাইনটাও দেখে নিব। দ্য আনপ্রেডিক্টেবিলিটি মিনস দ্য গ্লেসিয়াল আর্কিওলজিস্ট হ্যাভ টু বি সিস্টেমেটিক ইন দেয়ার অ্যাপ্রোচ টু ফিল্ড ওয়ার্ক, হ্যাঁ, তাদের কাজের কথাই আছে এখানে। তাহলে দেখেন নাম্বার বিটা আমি হাইলাইট করে দিয়েছি এখানে। এই যে টু রেজ দ্য ক্লক মানে কি, তাড়াতাড়ি করা, টু হারি। আর কুইকলি তাহলে বলতে পারি আমাদের ইনফরমেশনে কোন ওয়ার্ডটা ছিল, কুইকলি, তাহলে এটার সাথে এটা ম্যাচ হয়, সিনোনিম। আর ফাইন্ড নিউলি রিভিলড আর্টিফ্যাক্টস, প্রিজার্ভ দেম অ্যান্ড স্টাডি দেম মানে তাদের এটা কাজ। আর্কিওলজিস্টদের কাজ কি, এই তাড়াতাড়ি এই কাজটা করা, তাদের উপরে একটা চাপ ছিল তাড়াতাড়ি করা। তাড়াতাড়ি করা মানেই তো একটা প্রেশার ছিল, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই বি প্যারাটা আমরা কত নম্বরে বসাতে পারি, এই যে এ রেফারেন্স টু দ্য a reference to the pressure archaeologists are under to work quickly, হ্যাঁ, তাহলে এখানে আমরা বি নম্বরটা নিঃসন্দেহে বসাতে পারি, হ্যাঁ, ঠিক আছে, বি নম্বরটা বসালাম। বাদ বাকি এখন আমাদের শুধু আর দুইটা ইনফরমেশন, ফিজিক্যাল ডিফিকাল্টি দেখব আর আমরা লেস ফুড দেখব কোথায় আছে, হ্যাঁ। বি নম্বরের পরে আমরা এখন সি প্যারাতে চলে যাব। সিটাও বড় আছে, এটা একটু দেখে নিব, জাস্ট ফার্স্ট লাইনটা একটু দেখব, এই প্যারার ফার্স্ট লাইন লাস্ট লাইন দেখব, তারপরে প্যারার ফার্স্ট লাইন লাস্ট লাইন দেখব, দেখে আমরা চেক করব। Over a 9-year period, a team of archaeologists, which included Lars Pillow of Upland Country Council, Norway, and James Barrett of the এখানে নাম লেখা আছে আর্কিওলজিস্টদের, তারা কোথায় গিয়েছিল, দ্যাট ইজ হোম টু সাম অফ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট মাউন্টেন্স, হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা পড়ি আমরা, পরে প্যারাটার ফার্স্ট লাইনটা পড়ি। The slow but steady movement of glaciers tends to destroy anything at their bases, so the team focused on stationary patches of ice mostly above 140 meters. ঠিক আছে, গেল। এবার এই প্যারাটার ফার্স্ট লাইনটা পড়বো আমরা। Field work is hard work, hiking with all our equipment, often camping on permafrost, but very rewarding. এই যে ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, এখানে একটা ইনফরমেশন আমরা পাচ্ছি। ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, অফেন ক্যাম্পিং অন পারমাফ্রস্ট, বাট ভেরি রিওয়ার্ডিং। দেখেন এই যে ফিল্ড ওয়ার্কটা কি, হার্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কটা কি, তারা যে ফিল্ডে কাজ করেছিল সেটা হার্ড ওয়ার্ক ছিল। হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, হার্ড ওয়ার্ক কেন ছিল, এই যে তারা তাদের সব ইকুইপমেন্ট নিয়ে তারা হাইক করেছিল, হাইক মানে হাঁটা, হাইক করেছিল, মাউন্টেনে হেঁটেছিল। অফেন ক্যাম্পিং অন পারমাফ্রস্ট, মাঝে মাঝে তাদের আবার কি ক্যাম্প করতে হয়েছিল। পারমাফ্রস্ট মানে কি, যেটা যে এরিয়াটা পার্মানেন্টলি ফ্রস্ট, পার্মানেন্টলি বরফ আচ্ছাদিত, সেই এরিয়াতে তাদেরকে ক্যাম্প করতে হয়েছিল, হ্যাঁ। আবার দেন ইউ আর রেস্কিউইং, একটু পরের লাইনটা পরে দেখবো। ইউ আর রেস্কিউইং দ্য আর্কিওলজি, ব্রিঙ্গিং দ্য মেল্টিং আইস টু wider attention, discovering a unique environmental history and really connecting with the natural environment, says Barrett. মানে এই একজন আর্কিওলজিস্ট, এখানে এরা কয়েকজন মিলে যে
ইয়ে করেছিল আর্কিওলজিস্ট, উনি তার মধ্যে ব্যারেট বলছে এই কথাগুলো। হ্যাঁ, তাহলে কি ফিল্ড ওয়ার্কটা কি হার্ড ওয়ার্ক? কারণ কি হার্ড ওয়ার্ক কেন হয়েছিল? তারা সব ইকুইপমেন্ট নিয়ে তাদেরকে হাঁটতে হয়েছিল। তাহলে এটা কি তারা এটা একটা ফিজিক্যাল ডিফিকাল্টি না? আর অফেন ক্যাম্পিং অন পার্মাফ্রস্ট, বা অফেন ক্যাম্পিং অন পার্মাফ্রস্টে তাদেরকে ক্যাম্প করতে হয়েছিল। কি এগুলো তাহলে কি এই হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, অফেন ক্যাম্পিং অন পার্মাফ্রস্ট, এগুলো সবগুলো দিয়ে আমরা কি বুঝতে পারছি না যে তারা এই যে জার্নির সময় এই কাজগুলো করেছিল, আর্কিওলজিক্যাল এক্সপেডিশনের সময় করেছিল, তাই না? এবং এগুলো কি সব শারীরিক ডিফিকাল্টি বোঝা যাচ্ছে না? যে তাদের ইকুইপমেন্ট নিশ্চয়ই অনেক ইকুইপমেন্ট ছিল, সেগুলো নিয়ে তাদেরকে হাঁটতে হয়েছে। তাহলে এগুলো সব ফিজিক্যাল ডিফিকাল্টিসের কথাই এগুলো ইন্ডিকেট করছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সি নম্বরটা কোথায় দেব? সি নম্বর এই যে এ রেফারেন্স টু দ্য ফিজিক্যাল ডিফিকাল্টিস ইনভলভ ইন অ্যান আর্কিওলজিক্যাল এক্সপেডিশন। তাহলে আমরা এটা সি দেব, এখানে সি বসিয়ে দেব। এখন আমাদের আর একটি মাত্র ইনফরমেশন থাকলে অ্যান এক্সপ্লানেশন অফ হোয়াই লেস ফুড মে হ্যাভ বিন অ্যাভেলেবল। সি। এরপরে আমাদের বাকি আছে কোনটা? সি বাকি আছে, ডি হয়ে গেছে, ই হয়ে গেছে, এফ বাকি আছে, এফ বাকি আছে। তাহলে এফটা কি? একটাই প্যারা বাকি আছে, একটাই ইনফরমেশন বাকি আছে। জাস্ট আমরা একটু দেখে নেব ফার্স্ট লাইনটা। হোয়াট ওয়াজ সারপ্রাইজিং অ্যাকর্ডিং টু ব্যারেট ওয়াজ দ্য টাইমিং অফ পিরিয়ডস অফল্যান্ড মাউন্টেন্স প্রেজেন্ট ডন্টিং ট্রেন ইন পিরিয়ডস অফ এক্সট্রিম কোল্ড। Remarkably, though the finds from the ice may have continued through this period, perhaps suggesting that importance of mountain hunting increased to supplement failing agricultural harvest. Supplement এখান থেকে একটু দেখি, failing agricultural harvest ফেল করেছিল, এগ্রিকালচারাল হারভেস্টটা ফেল করেছিল ইন টাইমস অফ লো টেম্পারেচার্স। হ্যাঁ, কি সাজেস্টিং দ্যাট দি ইম্পর্টেন্স অফ মাউন্টেন হান্টিং ইনক্রিজড, মাউন্টেন হান্টিংটা ইনক্রিজ হয়েছিল টু সাপ্লিমেন্ট কাকে করার জন্য? সাপোর্ট দেওয়ার জন্য ফেইলিং এগ্রিকালচারাল হারভেস্টকে ফল যখন করেছিল সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য মাউন্টেন হান্টিংটা বেড়েছিল ইন টাইমস অফ লো টেম্পারেচার, মানে যখন তাপমাত্রা কম ছিল তখন। সেস ব্যারেট বলেন, এ কোল্ডার টার্ন ইন স্ক্যান্ডিনেভিয়ান ক্লাইমেট উড লাইকলি হ্যাভ মেন্ট ওয়াইড স্প্রেড ক্রপ ফেলিওর্স। এই যে ক্রপ ফেলিওর্স, এই লাইনটা একটু দেখি আমরা। হ্যাঁ, দেখেন, এ কোল্ডার টার্ন ইন স্ক্যান্ডিনেভিয়ান ক্লাইমেট would likely have meant widespread crop failures. এই যে crop failures মানে কি? মানে যখন শস্যের আবাদ কমে গিয়েছিল স্বভাবতই, তখন কি খাবারটা কমে গিয়েছিল। কি কারণে এটা হয়েছিল? এ কোল্ডার টার্ন, এই যে কোল্ডার টার্ন মানে খুব যখন শীত পড়েছিল, যখন এই দেখেন লো টেম্পারেচারের সময় তারা কি করেছিল? মাউন্টেন হান্টিংটা ইনক্রিজ হয়েছিল, এই এগ্রিকালচারের হারভেস্টটা কমে গিয়েছিল সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর কোল্ডার টার্নের সময় কি হয়েছিল? এই যে ক্রপ ফেলিওরস হয়েছিল। তার মানে ক্রপ ফেলিওর মানে কি? অন্যভাবে ক্রপ ফেলিওর হলে কি শস্য কম হবে, মানে আমাদের খাবার কমে যাবে, আর এই কোল্ডার টার্নের কারণে এটা হয়েছিল। তাহলে আমরা এটা কি এফ নম্বরটা কোথায় বসিয়ে দেব? আমরা এফ নম্বরটা এই যে এখানে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে এভাবে আপনারা সব অন্যান্য যে ইনফরমেশান ম্যাচিং আছে এভাবে আপনারা ট্রাই করবেন। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, ইনশাল্লাহ সবাই ভালো পারবেন। আর কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বা আপনাদের একটু উপকারে আসে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।